তিনি পাথরটার কাছাকাছি চলে এসেছেন, ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। বাঘটা কিন্তু যা চাইছিল তাই পেয়েছে। সে চাইছিল যে অ্যান্ডারসন দৌড়ো, কিন্তু তার এই পরিস্থিতিটা বুঝতে কয়েক সেকেন্ড মাত্র দেরি হয়েছে। সেই ফারাকটুকুই অ্যান্ডারসনের পক্ষে যথেষ্ট। তিনি দৌড়তে দৌড়তে ভাবছিলেন হয়তো তিনি বোকার মতন দৌড়চ্ছেন, এখানে হয়তো কোনো বাঘই নেই। কিন্তু পর মুহূর্তে তার ভুল ভাঙলো যখন তিনি বুঝলেন যে বাঘটা লুকোনো জায়গা থেকে বেরিয়ে এসছে এবং প্রচন্ড হুঙ্কার, প্রচন্ড গর্জন করে তার ঠিক পেছনে চলে এসেছে। তার আর গতি বাড়াবার উপায় ছিল না, আর দুটো তিনি ছুটতে পারছেন না। তিনি কোন রকমের পাথরটার উপর উঠেই সঙ্গে সঙ্গে বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে টর্চের বোতামটা টিপে টর্চটা জ্বাললেন। তিনি দেখলেন কি যে বাঘটা ঠিক এই সময়ের মধ্যেই পাথরটার একদম কাছে চলে এসেছে এবং এক লাফ মেরে পাথরের ওপর ওঠার চেষ্টা করছে। সাথে সাথে তিনি বন্দুকের ট্রিগার টিপে দিলেন। তিনি গুলি করার সঙ্গে সঙ্গে বাঘটা পেছন দিকে ডিগবাজি খেয়ে পড়ল। সাথে সাথে তিনি দ্বিতীয় গুলি ছুড়লেন, কিন্তু আর কিছুই হলো না। তিনি লক্ষ্য করলেন যে বাঘটা এক লাফে বাঁ পাশে চলে গেল এবং লম্বা লম্বা ঘাসের মধ্যে দিয়ে মিলিয়ে গেল। বাঘটা যেখান দিয়ে ছুটে যাচ্ছে তিনি সেদিক লক্ষ্য করে তৃতীয় গুলি ছুঁড়লেন। বাঘটা গুলিকে প্রচন্ড গর্জন করতে করতে আস্তে আস্তে মিলিয়ে গেল। অ্যান্ডারসন এটা বুঝলেন যে তার প্রথম গুলিটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে করে ফেলেছেন। তার বন্দুক ছিল .404, অত্যন্ত শক্তিশালী, কিন্তু দ্বিতীয় গুলিটা এবং তৃতীয় গুলিটা বাঘকে স্পর্শ করেছে কিনা তিনি তা বুঝতে পারলেন না। তখন বাঘটা যে ঝোপের মধ্যে দিয়ে মিলিয়ে গিয়েছিল গর্জন করতে করতে, ওই ঝোপের ওপর আলোটা জেলে রেখে ওই পাথরের ওপর একটু বসলেন বিশ্রাম করার জন্য এবং ভাবার জন্য। তিনি এটা ভাবলেন যে দুটো গুলি কি বাঘটাকে বিদ্ধ করেছে, নাকি একটা গুলিও বাঘের স্পর্শ করেনি। এর থেকেও ভয়ঙ্কর যদি বাঘটা জখম হয়ে থাকে অল্প স্বল্প। অ্যান্ডারসন প্রচন্ড ভয় পেয়ে এটা অনুভব করতে পারলেন যে তিনি খুব জোর বাঁচান বেঁচে গেছেন। বাঘটা তার থেকে একটুখানি বেশি দূরে ছিল এবং পেছনে ছিল। যদি বাঘটা অতটা দূরে না থাকতো বা তার যে কোনো দুপাশের এক পাশে থাকতো, তাহলে তিনি কিন্তু পাথরটায় পৌঁছানোর আগেই বাঘটা তাকে ধরে ফেলত। আর আরো একটা ব্যাপার, যদি ওই দ্বিতীয় গুলি যেটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে সেই জায়গায় যদি প্রথম গুলিটা লক্ষ্যভ্রষ্ট হতো, তাহলে তার আর কিছুই করার ছিল না। এত কাছ থেকে গুলি ফসকানোয় তিনি নিজেকেই দোষারোপ করতে লাগলেন। কিন্তু পরক্ষণেই ভাবলেন যেভাবে তিনি কত দৌড়ে পাথরটার কাছে এসেছেন এবং এক লাফে পাথরটায় উঠেছেন এবং মুহূর্তে ঘুরে যেভাবে গুলি চালিয়েছেন, তাতে এই এত উত্তেজনায় গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়া আশ্চর্য কিছু নয়। কিন্তু এবার তিনি ভাবলেন যে রাত্রিরে কি তিনি ওই ঝোপের মধ্যে দিয়ে বাঘটাকে অনুসরণ করবেন। তিনি দেখলেন এটা করা ঠিক নয়, যে ওই অত অন্ধকার রাত্রে একটা আহত বাঘের পিছু নেওয়া যায় না। আর বাঘটা যদি একটাও গুলি না খায়, আহত না হয়, সে এতক্ষণে অনেক দূর চলে গেছে। আর যদি গুলি খেয়ে আহত হয়ে থাকে, তাহলে তিনি যদি এখন শিবানীপল্লীর দিকে যান, বাঘটা তার পিছু নেবে বলে মনে হয় না। তিনি তাই যখন স্থির করলেন যে যত শীঘ্র সম্ভব ওই স্থান ত্যাগ করে শিবানীপল্লীতে তার ক্যাম্পে ফিরে যাবেন। আর পরের দিন সকালবেলা এসে ওই বাঘের অনুসন্ধান করবেন। তিনি কোনো সমস্যা ছাড়াই নিজের ক্যাম্পে ফিরে এলেন এবং মশলা মাখানো মাংস খেয়ে এবার শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলেন যে পরের দিন কি করবেন। পরের দিনের পরিকল্পনা তিনি ভাবলেন কি যে ওই এলাকায় পথ প্রদর্শক হিসেবে পূজারী সম্প্রদায়ের মানুষ কিন্তু খুব একটা নেই, যারা ওইখানকার আর কি আদিবাসী। তখন তার মাথায় এলো শের খান নামে একজনের কথা। শের খান লোকটা কিন্তু খুব অদ্ভুত। এ ব্যাপারে তোমাদের একটা ছোট্ট গল্প বলবো। এই গল্পটার সঙ্গে কিন্তু এই মূল গল্পটারও যোগ আছে। শের খান মোটামুটি 40-এর কোটায় বয়স। এই লোকটা ছিল ডাকাত এবং বহু চুরি চামারি করতো, তার সঙ্গে কাঠচোর। আর ডেনকানি কোটা থেকে আনচেট্টির মধ্যে যে সমস্ত গরুর গাড়ি যাতায়াত করতো সেগুলো লুট করত। তার একটা বড় ডাকাত দল ছিল। প্রথম যে ডাকাতির কথাটা মানে শের খানের দলের করা যে ডাকাতির কথাটা পুলিশ জানতে পেরেছিল, সেটা হলো 5টা গরুর গাড়ি বোঝাই সর্ষের বস্তা নিয়ে এবং তার সঙ্গে বেশ কিছু দামি ফসল নিয়ে 5টা গরুর গাড়ি ডেনকানি কোটা থেকে আনচেট্টি গ্রামে যাচ্ছিল। তখন ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলো নেই, পাহাড়ের বাঁক ঘুরে ঘুরে যেতে হয়। হঠাৎ পাহাড়ের উপর থেকে একটা জলদগম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আমরা তোমাদের গরুর গাড়িগুলো লুট করব। তোমরা যদি প্রাণে বাঁচতে চাও তাহলে চুপচাপ গরুর গাড়ি যেখানে আছে ওখানে ছেড়ে রেখে 1 মাইল দূরে
এক জায়গায় আগুন জ্বালিয়ে চুপচাপ বসে থাকবে। তোমরা গরিব মানুষ, তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা তোমাদের মারতে চাই না, কিন্তু তোমরা যদি আমাদের কাজে বাধা দাও তাহলে এক গুলিতেই তোমাদের মাথার খুলি আমরা উড়িয়ে দিতে দুবার ভাববো না। যদি ভালো চাও তাহলে যেমন আছে গরুর গাড়ি সেরকম রেখে 1 কিলোমিটার দূরে গিয়ে আগুন জ্বেলে বসে থাকো, কাল সকালবেলা এসে গরুর গাড়ি নিয়ে যার যার গন্তব্যস্থানে চলে যাবে, তোমাদের কোনো ক্ষতি আমরা করবো না। পাহাড়ের উপর থেকে ভেসে আসা এই ধরনের আওয়াজ শুনে গরিব গাড়োয়ানরা স্বভাবতই ভয় পেয়ে গেল। তারা দেখলো যে নিজেদের প্রাণ বাঁচানো অনেক আগে দরকার, নিজেরা বেঁচে থাকলে তবে তো তাদের স্ত্রী পুত্র সন্তানদের খাওয়াতে পারবে। তাই তারা একজোট হয়ে 1 কিলোমিটার দূরে একটা রাস্তার উপর বসে থাকলো আগুন জ্বেলে। পরের দিন সকালে তারা গরুর গাড়ির কাছে ফিরে এলো, এসে দেখে সব বস্তা কিন্তু চুরি যায়নি। যেগুলো বেশ কিছু কিছু দামি দামি জিনিসে ভর্তি ছিল সেই সমস্ত জিনিসগুলোই শুধু চুরি হয়ে গেছে, বাদ বাকি সাধারণ জিনিসগুলো গাড়িতে পড়ে গেছে। তারা সেই গাড়ি নিয়ে গ্রামে ফিরে গেল। অ্যান্ডারসন পরের দিন শের খানের বাড়ি গেলেন। অনেকদিন পর শের খানের সঙ্গে তার দেখা। শের খান সঙ্গে সঙ্গে তার স্ত্রীদের ডাকলেন, ডেকে বললেন যে 1 কাপ সুন্দর করে চা বানাতে। তো দুধ দিয়ে সুন্দর করে চা বানিয়ে নিয়ে এলো, অপূর্ব সেই চায়ের স্বাদ। খেয়ে দে অ্যান্ডারসন তাকে যে জন্য তিনি গেছেন সেই কথা বললেন, যে অর্থাৎ শের খানকে তার পথপ্রদর্শক হয়ে যেতে হবে। শের খান কিন্তু খুব সাহসী লোক ছাড়া এসব কাজ করাও যায় না। আর শিকারী যদি কোনো মানুষ আহত মানুষকে কেউ বাঘের পিছু নেয়, তবে একা গেলে অসুবিধা হচ্ছে যে তাকে কিন্তু কোথায় কোন পাতায় একটু রক্তের ছোপ লেগে আছে, কোথায় কোন পাথরটা একটু উল্টে আছে, মাটিতে কোথায় বাঘের পায়ের থাবার ছাপ আছে, এগুলো তাকে দেখতে দেখতে যেতে হয়। আর মাথা নিচু করে এগুলো দেখতে দেখতে গেলে বাঘ যে কোথাও যদি ঘাপটি মেরে বসে থাকে সেটা কিন্তু তার পক্ষে লক্ষ্য করা মোটেও সম্ভব হয় না। আর যদি বাঘের দিকে নজর রাখতে যায় তাহলে কিন্তু বাঘের ছাপ অনুসরণ করা সম্ভব হয় না। অর্থাৎ দুটো কাজ একজনের দ্বারা সম্ভব হয় না। এক্ষেত্রে কি করতে হবে, একজনা যে দক্ষ এসব কাজে সে ওই বাঘের পায়ের ছাপ, পাতায় মাটিতে রক্তের ছোপ এই সমস্ত দেখতে দেখতে যাবে, আর আরেকজনের কাজটাই বড়, যে শিকারী সে বন্দুকে হাত দিয়ে চারিদিক লক্ষ্য করতে করতে যাবে এবং নিজেকে এবং এই লোকটার নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ তার কাঁধে। কোথাও একটু সামান্য ঘাসের নড়াচড়া দেখলেই তাকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং মুহূর্তে গুলি চালাতে হবে। যাই হোক, পরের দিন সকাল সকাল তারা দুজনে বেরিয়ে পড়লেন। ঠিক সেই জায়গাটায় এলেন যেখানে তিনি বাঘটাকে গুলি করেছেন, সেই টিলাটার কাছে। এবার ওইখানে নুয়ে পড়া গাছগুলো ঘাসগুলো তার উপর দিয়ে শের খান পাতার উপর বাঘের টাটকা রক্তের ছোপ অনুসরণ করতে করতে যেতে লাগলো, আর অ্যান্ডারসন বন্দুক হাতে চারিদিক নজর করতে করতে তার সঙ্গে সঙ্গে তার পেছন পেছন যেতে লাগলো। কিছুটা যাওয়ার পরে তিনি দেখলেন একটা গাছের ডাল খুব নড়ছে। তিনি সঙ্গে সঙ্গে শের খাঁকে ইশারা করে থামতে বললেন। তাদের মধ্যে এরকমই কথা ছিল যে কেউ কিছু দেখতে পেলে ইশারায় জানাবে এবং সঙ্গে সঙ্গে ইশারাতেই জায়গা বদল হবে, কারণ সেখানে কোনো কথা বলা যাবে না। তিনি তাকে টেনে, শের খানকে টেনে তার পেছনে নিয়ে দিলেন, জায়গাটা বদল হল। অনেকক্ষণ লক্ষ্য করার পর তিনি বুঝলেন যে দুটো পাখি ওই ডালে খেলা করছিল, তারা উড়ে গেল। তখন আবার শের খান রক্তের দাগ অনুসরণ করতে করতে গেল। একটা জায়গায় ডান দিকে ঝোপের ভেতর ঢুকে একটা গাছের তলায় তিনি দেখলেন অনেকটা চাপ চাপ রক্ত পড়ে আছে। তিনি রক্তটা ভালো করে হাত দিয়ে পরীক্ষা করে বুঝলেন যে এটা বেশ গাঢ় রক্ত, এবং এটাও বুঝলেন যে বাঘটা রীতিমতো আহত হয়েছে, তার গলায় বা মুখে গুলিটা লেগেছে এবং প্রচুর রক্তপাত হয়েছে। অর্থাৎ বাঘটাকে যেভাবে হোক খুঁজে বের করে ওর এই যন্ত্রণার নিবৃত্তি ঘটাতে হবে। অ্যান্ডারসন বুঝলেন বাঘটার মুখ থেকে এতটাই রক্ত পড়েছে যে সে থাবা দিয়ে তার মুখ চেপে ধরেছিল এবং এখানে রীতিমতো গড়াগড়ি খেয়েছে, ওই জন্য চারিদিকের ঘাসে ফাঁসে এত রক্ত ছিটিয়ে আছে। তিনি রক্তের দাগ অনুসরণ করে যেতে যেতে বুঝলেন বাঘটা বাঁ দিকে বেঁকে গেছে, বাঁ দিকে একটা ছোট্ট নদী আছে। তিনি তখন এটাই মনে করলেন যে আঘাতের ফলে বাঘটা তৃষ্ণার্ত হয়ে পড়েছিল, তখন সে জল খাওয়ার জন্য ওই নদীর কাছেই যাবে। তিনি শের খাঁকে জিজ্ঞেস করলেন নদীটা সেখান থেকে কত দূর। শের খাঁ বলল মোটামুটি 2 মাইল। কিন্তু তিনি যখন ওই নদীর দিকে যেতে গেলেন শের খাঁ তাকে বাধা দিল, বলল আরেকটু বাঁ দিকে ঘুরে চলুন সাহেব,
ওদিকে 1 মাইল দূরে একটা ডোবা আছে। আমার ধারণা বাঘটা শর্টকাট রাস্তা জানে, ও নদীতে যায়নি, ও ডোবাতেই গেছে। এই জায়গায় এসে অ্যান্ডারসন নীরবতা ভাঙলেন। এতক্ষণ যে চুপচাপ ছিলেন, এবার তিনি কথা বলতে লাগলেন একটু জোরে। তার উদ্দেশ্য হলো তাদের কথার আওয়াজ শুনে বাঘটা হয়তো গর্জন করে ফেলতে পারে লুকোনো জায়গা থেকে, অথবা আস্তে আস্তে সরে যেতে পারে। সরে যেতে গেলেও আশেপাশে ঘাসে একটুখানি আন্দোলন হবে, একটু সেগুলো নড়বে, তিনি জায়গাটা বুঝতে পারবেন। কিন্তু কোনো রকম কিছুই হলো না। তখন তারা আবার জায়গা বদল করে এগিয়ে যেতে লাগলেন, আবার বাঁ দিকে ঘুরলেন, যে জলাটার দিকে তারা যাচ্ছেন সেই দিকেই। তারও দৃঢ় বিশ্বাস যে বাঘটা ওখানেই গেছে, আর রক্তের দাগ অনুসরণ করার দরকার হলো না, কারণ তারা সোজা ওই জলার দিকেই যাচ্ছেন। অ্যান্ডারসন তখন চুপচাপ, কোনো জলাটা তিনি দেখতে পাননি। ঠিক সেই সময় তার পথপ্রদর্শক শের খান একটা আঙুল দিয়ে একটা পাথরের দিকে দেখালো, একটা পাথর উঁচু হয়ে আছে। সেখানে দুদিকে ঘন ঝোপ, আর একটা পাখি ডাকতে ডাকতে উড়ে গেল। বলল যে ওই পাথরটার ওদিকেই জলাটা রয়েছে। কিন্তু বাঘটা যে সেখানে আছে এরকম কোনো কিছু অ্যান্ডারসন কিন্তু অনুভব করতে পারলেন না। যে বাঘটা ওখানে থাকতে পারে এটা তার ধারণাতেই আসলো না। পরিবেশটা দেখে, সেখানকার পরিবেশটা দেখে তিনি এটা ধারণাই করতে পারলেন না যে বাঘটা ওই জায়গায় থাকতে পারে। আরো একটা বড় কারণ, যে বাঘের কোনো রক্তের ছোপও তিনি তখন দেখতে পাচ্ছিলেন না। তিনি তখন এটা বুঝলেন যে বাঘটা নদীগর্ভের রাস্তা ছেড়ে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এগিয়ে গেছে। অ্যান্ডারসন ওই জলার ধারে এসে দেখলেন এক বিভৎস কাণ্ড। সেই জলার জল রক্তে লাল হয়ে আছে। তিনি পরিষ্কার বুঝলেন যে মৃত্যু যন্ত্রণায় বাঘটা কি করেছে, ওই জলের মধ্যে মাথাটা ডুবিয়ে বসেছিল। এতে সে তৃষ্ণাও মিটিয়েছে, আবার ক্ষতের কিছুটা যন্ত্রণার উপশম হয়েছে। এবার অ্যান্ডারসন তার অভিজ্ঞতা দিয়ে বুঝলেন বাঘটা ওখান থেকে উঠে মৃত্যুর প্রতীক্ষা করবে বলে শীতল ঝোপঝাড়ে ঘেরা নদীর ধারকেই বেছে নেবে। তিনি এটাই ঠিক করলেন যে কোনো মূল্যে বাঘটাকে ওখানেই হত্যা করতে হবে, তা নাহলে সে ভবিষ্যতে আরো মানুষ মারবে, আরো মানুষ খেকো হয়ে উঠবে। তিনি শের খানকে ওই জায়গায় দাঁড়াতে বলে বাঘটাকে খুঁজে বার করবেন বলে একটু ঝোপের মধ্যে দিয়ে এগোতে লাগলেন। হঠাৎ পেছনে একটা নড়াচড়ার শব্দ। চকিতে পেছন ফিরে তিনি দেখলেন শের খান ওখানে হাজির, তাকে অনুসরণ করে। শের খানের ওইভাবে চলে আসা দেখে তিনি এটা মনে করলেন যে হয় কি হয় না হয় সেটা জানার জন্য, মানে কেনেথ অ্যান্ডারসন বাঘটাকে মারতে পারলেন কিনা বা কিভাবে মারলেন সেটা দেখার জন্য শের খান সেখানে চলে এসেছে। আর না হয় তাকে ওইখানে একা রেখে আসায় সে ভয় চলে এসেছে। এ প্রসঙ্গে বলে রাখি, শের খান হাতে করে একটা অস্ত্র নিয়ে এসেছিল। অস্ত্র বলতে তার দাদুর আমলের একটা পুরনো জং ধরা তরোয়াল সে নিয়ে এসেছিল সঙ্গে করে। যে তার আর কোনো অস্ত্র ছিল না, কিন্তু তবুও যদি বিশেষ কোনো সময় বিশেষ কাজে লাগে ওই জং ধরা তরোয়ালটার মাধ্যমে সে যাতে বাঁচতে পারে। তারা দুজন যখন এইভাবে কিছুটা এগিয়ে গেছেন, হঠাৎ আকাশ বাতাস বিদীর্ণ করে বাঘের প্রচন্ড গর্জন। তারা চমকে উঠলেন। তারা পরিষ্কার বুঝতে পারলেন একদম কাছেই বাঘ রয়েছে। কি করবেন তারা সেটা ভাবছেন। ঠিক এমন সময় সমস্ত ঝোপঝাড় সরিয়ে অ্যান্ডারসনের মাথার ওপর দিয়ে একটা বিশাল ভারী দেহ শের খানের ওপর ছিল। শের খানের সঙ্গে অ্যান্ডারসনের তখন দূরত্ব মাত্র 2 ফুট। আর শের খান তখন পাগলের মতন চারিদিকে চরকি পাক মারছে, বোবো করে ঘুরছে, আর তার হাতের তরোয়ালটাকে বোবো করে ঘোরাচ্ছে। আর তার তরোয়ালটা অ্যান্ডারসনের গায়ের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে বাঘের গায়ে বিদ্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে শের খান ছিটকে পড়ে গেল, আর বাঘটা শের খানের উপর লাফিয়ে পড়ল। শের খান কিন্তু এই এত বিপদেও তার উপস্থিত বুদ্ধি হারায়নি। বাঘটা যখন তাকে কামড়ানোর চেষ্টা করছে, তার মুখে মাথায় কামড়ানোর চেষ্টা করছে, শের খান সঙ্গে সঙ্গে 2 হাত দিয়ে তার মাথা মুখ ঢেকে রেখেছে আর চিৎকার করছে। কেনেথ অ্যান্ডারসন সঙ্গে সঙ্গে বাঘের পেছন লক্ষ্য করে, অথচ শের খানের যেন না লাগে এমন ভাবে গুলি চালান। তিনি দ্বিতীয় গুলি চালানোর সঙ্গে সঙ্গে শের খান প্রচন্ড দ্রুততায় উঠে দাঁড়িয়ে বাঘের থাবার আওতা থেকে বেশ খানিকটা সরে গেল। বাঘটা সঙ্গে সঙ্গে ওখানেই ঢলে পড়ল মৃত্যুর কোলে। শের খান আনন্দে লাফিয়ে উঠে কেনেথ অ্যান্ডারসনকে জড়িয়ে ধরল। জবনিকা পড়ল বেট্টামুগলমের মারাত্মক মানুষ খেকোর জীবনে। কেনেথ অ্যান্ডারসনের হাত ধরে
আয়ুর গ্রাম, ডেনকানিকোটা ও আঞ্চেট্টি গ্রামের সমস্ত অধিবাসীরা এখন আতঙ্কের প্রহরের হাত থেকে নিস্তার। গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও।